শুরুতেই জনাব রেজাউল করিম রনি আপনার কাছে আসতে চাই। আজকে মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি সবাই কম বেশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছেন। অন্যদিকে জামাতের সাথে যে জোট ছিল 11 দলীয় জোট, সেখানে তাদের অন্যতম শরিকের যিনি দ্বিতীয় প্রধান, তার পক্ষে আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে জামাত। আসলে নির্বাচনের হিসাবটা কি দাঁড়াচ্ছে এখন পর্যন্ত? জি, ধন্যবাদ। যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, নির্বাচন যাতে না হতে পারে তার সম্ভাবনা তৈরি করার জন্য নানা রকম অজুহাত নানাভাবেই প্রথম দিন থেকে তৈরি করা হইল। যেমন ধরেন, আমরা যখন নির্বাচনের কথা প্রথম দিকে বললাম, আমাদেরকে জুলাই গাদ্দার বলা হলো এবং নির্বাচন বনাম সংস্কার, যদি যারা নির্বাচনের পক্ষে থাকবে তারা সংস্কার বিরোধী, এরকম কথা বলা হলো। তারপরে আস্তে আস্তে শেষ পর্যন্ত লন্ডন বৈঠক, এবং খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের দেশে ফেরা, তার আগে নির্বাচনের ডেট ঘোষণা, সব মিলে আজকের এই পরিস্থিতিতে এই জায়গায় আসার পরেও নির্বাচন নিয়ে আমাদের শঙ্কার কথা যে বলতে হয়, তার মানে এখানে এই রাজনৈতিক দলগুলো জনগণকে মিন করে না, সে শুধু তার ক্যাবিনেটের দিকে তাকায় আছে, কে ক্যাবিনেটটা দখল করবে সেটার দিকে তাকায় আছে। দেখেন, বাংলাদেশের এই নির্বাচনটা কোনো দলকে এককভাবে বিজয়ী হওয়ার চেয়ে বাংলাদেশকে বিজয়ী করা, মানে গণতান্ত্রিক উত্তরণের পথে, এটা একটা ট্রান্সফরমেটিভ টাইমের মধ্যে আমরা আছি। আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের এখন উঠতে পারিনি এবং এটার প্রধান ফেইলিওর হইল আপনার ধরেন এই গণঅভ্যুত্থানের যে শক্তি, যাদের কাছ থেকে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা বড় রকম আকাঙ্ক্ষা ছিল, তারা এবং তাদেরকে যারা প্যাট্রোনাইজ করে সমাজকে নিজেরা জুলাইয়ের ঠিকাদার, বাকি সব গাদ্দার, এভাবে যারা বিভক্ত করছে, নিজেরা ইসলামী ভোট একদিকে এবং বাকি সব অন ইসলামী, যদিও এটা সত্য না, একদিকে, এইভাবে যারা বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, করার মধ্য দিয়ে এখন রাজনীতির যে জায়গায় যাচ্ছে, এখন আর বিরোধিতার জায়গায় নেই, আছে বিশুদ্ধারের জায়গায়। ফলে এখানে নির্বাচনটা আসলে কারা চায় না এটা পরিষ্কার। কিন্তু বিএনপি 18-19 বছর ধরে একই দাবিতে আছে, এটা ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলনের মধ্যে আছে। সো এখনও তারা একই স্ট্রাগল করে যাচ্ছে। মাঝখান থেকে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। ফলে এইরকম একটা অবস্থায় নির্বাচন নিয়ে আপনার পরস্পর অভিযোগ করা এবং পুরা নির্বাচন কমিশন আজকে ধরেন একটা কর্মসূচি পালন করছে, ছাত্রদল ঘেরাও করে, এমন অনেক দেরিতে এই কর্মসূচিটা পালন করা হয়েছে। কারণ শুধু নির্বাচন কমিশন না, আপনার এই পুরা প্রশাসনে যেভাবে একটা প্রশাসনিক করে ক্ষমতাটা দখল করা হয়েছে, এটা আমি বলছি নিরপেক্ষ জামাত দ্বারা যে প্রশাসন দখল করা হয়েছে, সেটা একটা আওয়ামী মডেল। আওয়ামী লীগের আমলে তো আপনারা দেখেন কি, শিল্পী, সাহিত্যিক, কবি, সরকারি আমলা সব নিরপেক্ষ ছিল, কিন্তু আওয়ামী লীগের বাইরে কেউ ছিল না। একই মডেলে যে আপনি দখল করে, এবার আপনি শুধুমাত্র আপনি জিতলে নির্বাচনটা আপনি করতে দিবেন এবং নির্বাচনটা আপনার হওয়ার মতো অবস্থা আছে বলে মনে করবেন, এর বাইরে জনগণের কোনো এজেন্সি আপনি স্বীকার করবেন না, এই জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেছে। আপনি দেখেন পোস্টাল ব্যালট নিয়ে যা হইল, এর আগে 5টা ইউনিভার্সিটি নির্বাচন, সেখানে আপনারা যে এত কোনো রাজনীতি করে না। প্রথম কথা হলো, আপনি যদি রাজনীতি করতেন তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আপনারা তো ন্যারেটিভ করতেছেন, এই ন্যারেটিভ পলিটিক্স, হাসিনার ন্যারেটিভ 54 বছরের ন্যারেটিভ পরাজিত হয়েছে বাংলাদেশে। আমরা বারবার বলছি একটা পোস্ট ন্যারেটিভ যুগে আমরা আছি। এখন আর বয়ানের রাজনীতি কেউ খায় না। তারপরে আপনি বারবার ঘুরে ফিরে বয়ানের রাজনীতি করতেছেন, আপনি পলিটিক্সটা করতেছেন না। রিয়েল পলিটিক্স হলো জনগণের সাথে আপনার কর্মসূচির সংযোগ, আপনার রাজনৈতিক এজেন্ডার সংযোগ, আপনার রাজনৈতিক সংগঠনের সাথে সাধারণ মানুষের সংযোগ। সেইটা না ঘটাইয়া আপনি অন্যদেরকে ডিফেম করতেছেন, ওরা খারাপ, আমি ভালো, এই জন্য আমারে বাইসানো। আরে ভাই, আপনি ভালো না, ভালো হইলে আপনারা যখন পিটাইয়া মারছিল, তখন মানুষ আপনাকে বাঁচানোর জন্য রাস্তায় নামতো, মানুষ ডিসকানেক্টেড ফিল করছে। এখানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা অবিশ্বস্ততার সম্পর্ক জনগণের তৈরি হয়েছে, এটা স্বীকার করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে। ফলে সেটা পুনরুদ্ধার করার জন্য যেটা ভোটাধিকার প্রতিষ্ঠামূলক যে নির্বাচন, জেতা না, একটা দলকে জেতা না, সেই ভোটাধিকার প্রতিষ্ঠান নির্বাচনে সমস্ত দলগুলোর ঐক্যবদ্ধভাবে যেখানে আন্দোলন করার কথা, যেখানে ঐক্যবদ্ধভাবে আপনার পরস্পরকে সহযোগিতা করার কথা, সেখানে প্রশাসনকে নিজেদের আওতায় নিয়ে যাওয়া, নিরপেক্ষভাবে, এটা দলীয়ভাবে না, নিয়ে যাওয়া এবং প্রশাসন শুধুমাত্র তাদের সুবিধা মতো আপনার আচরণ করা, এইটা একটা ভালো নির্বাচন। ডক্টর ইউনূস যতই বলুক যে ঐতিহাসিক নির্বাচন তো দূরের কথা। কিন্তু এই অভিযোগটা তো জামাতও সরকারের বিরুদ্ধে করছে, এনসিপিও করছে। জামাতের কোনো অভিযোগ আমরা বিশ্বাস করব না। কেন? তারা যখন কথা বলে মিথ্যা বলে। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি কীভাবে বিশ্বাস করবেন? এবং যেমন ধরেন, আমরা আওয়ামী লীগের আমলে কি দেখছি, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যখন বলতো আজ শান্তি সমাবেশ, আমি ঘোষণা দিতাম আজকে কিন্তু মারামারি করবে, পিটাবে, কারণ ও যা বললে তার উল্টাটা করে। জামাত যখন বলে যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা দেখছি, তার মানে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং সমস্ত প্রস্তুতি সাইরা ফেলছে। এটা সায়েন্স। কারণ যে মিথ্যা বলে, সে যেটা বলে তার উল্টাটা মিন করে,
সে যখন বলবে ইলেকশনের জন্য আশঙ্কা করতেছে, হ্যাঁ, অন্যের কাছ থেকে, তার মানে সে নিজে এটা করবে। সে যদি বলে যে ইলেকশন ফেয়ার হবে, তার মানে ফেয়ার হবে না। সে যদি বলে ইলেকশন ফেয়ার হবে না, তার মানে ইলেকশন ফেয়ার হবে। মানে এটাই হলো সূত্র। আওয়ামী লীগের আমল থেকে এটা শিখছি। আপনার এরকম একটা ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যা বলে উল্টা সত্য হইলো তার উল্টাটা, যেটা বলো এটা সত্য না। ফলে জামাতের ব্যাপারে আমি রিলাই করতে পারতেছি না, কারণ আপনি তো বিরোধিতা করেন, আপনি তো কোনো সমালোচনা সহ্য করেন না, আপনি বিষোদ্গার করেন, আপনি চরিত্র হনন করেন, আপনি ভ্যালু জাজমেন্ট করেন, আপনি জাজমেন্ট দিয়ে দেয় পরীক্ষার আগেই। আপনি নিজে সিঙ্গেল ট্রুথ, আপনি একমাত্র সত্য, এর বাইরে আর কোনো সত্য নাই। আপনি এইভাবে সমাজকে বিভক্ত করেন। ফলে আপনার সাথে আমরা এঙ্গেজমেন্টে যাইতেছিলাম, গণতন্ত্র তো এঙ্গেজ, আপনার রাজনীতি আলাদা, আপনার সাথে আমার মতামত আলাদা, বাট আমরা তো এঙ্গেজ করবো একজন আরেকজনকে। কিন্তু আপনি যদি বিষোদ্গার করেন, আপনি যদি কাউকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করেন, তখন তার এঙ্গেজমেন্ট হয় না। ফলে তখন আপনার কথা, আমি আমার নিজের রাগ ক্ষোভ থেকে বলছি না, কিন্তু আমি বলতে চাই আওয়ামী লীগকে আমরা এঙ্গেজ করতে পারছিলাম 15 বছর, পারি নেই তো, কারণ ও একতরফাভাবে সব কিছু চালাই গেছে। সো আপনিও তো একই কাজ করতেছেন, আপনাকে তো এঙ্গেজ করা যাচ্ছে না। হ্যাঁ, তো ফলে এই যে পারস্পরিক বিশুদ্গান না, আমরা এটা দেখতেছি। ক্ষমতায় কারা এখন? আপনি এই সব সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদ, হ্যাঁ, আপনার এরা বাদ রাখছে দখল করতে। আপনার এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে সততার এই যে ঝান্ডাবাহী দলটি 11তম আপনার একজন, হ্যাঁ, তার নিজ কন্যাকে সবচেয়ে মেধাবী প্রতিভাবান হিসাবে নিয়োগ দেয় নেই। জি, ধন্যবাদ। এ পর্যায়ে যারা মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসতে চাই। বিএনপির যে অভিযোগগুলো, সেখানে একটা বড় অংশ হচ্ছে কি তাদের যে এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। আবার একই অভিযোগ যখন জামাতও করছে, এনসিপি তো আজকে একরকম নির্বাচনে না যাওয়ার সম্ভাবনার কথা বললেন, রাস্তায় থাকার কথা বললেন। আসলে পরিস্থিতি কি নির্বাচনের আগে আরো ঘোলাটে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? এখন তো দিন যত মানে ঘনিয়ে আসবে, তত বেশি এই পরিস্থিতিটা হবে পাল্টাপাল্টি অভিযোগ করে কে অভিযোগটা পাবলিকের কাছে প্রতিষ্ঠা করতে পারবে, মানে সেটাই একটা কম্পিটিশন। এটা ঠিক নির্বাচন কমিশনে তো দুর্বলতা দেখছি যে একই বিষয়ে দুই রকম, বিশেষ করে একটা হলো দ্বৈত নাগরিকত্ব, আর একটা হচ্ছে ঋণ খেলাপি। এটা সমানভাবে সব জায়গায় জাজমেন্টটা হয়নি। তো এখানে এটা আমি বলবো না যে সেন্ট্রালি কোনো নির্দেশ, এটা অঞ্চল বিশেষে, যেমন কোনো কোনো জায়গায় ম্যাজিস্ট্রেট খুব দৃঢ়তা দেখায়, রুমিন ফারহানার সামনে যেমন মানে সে মাথা নোয়ায়নি, আবার কোনো কোনো জায়গায় নোয়াচ্ছে, সেটা আমরা আবার খবরটা পাচ্ছি না। তো এরকম নানা রকম হচ্ছে, কারণ একটা হচ্ছে কি এখন এই মুহূর্তে এমন একটা সময় নির্বাচনটা হচ্ছে যে সময় প্রশাসন, পুলিশ খুবই দুর্বল অবস্থায়। তারা গত 15 বছরে যেভাবে বিপর্যস্ত ছিল, পর্যদস্ত ছিল এবং একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা তারা ছাড়তে পারেনি। ফলে এলাকা বিশেষে এক এক জায়গায় এক এক রকম জিনিসটা দেখছি। তো সেই জায়গাটা মানে পুনরুদ্ধার পুরোপুরি হবে না, এই অবস্থা মিলাই মানে আসবে। আর একটা বিষয়ে দেখেন, এটা তো বাস্তবতা যে আপনার এখন ওই যে সুজন গত পরশুদিন বললো না যে নির্বাচনে আমেজটা পাওয়া যাচ্ছে না। এই আমেজটা না পাওয়ার এর একটা কারণ হলো যে একটা বড় দলের কর্মী সমর্থকরা কিন্তু নির্বাচনে নাই। জামাতের অবস্থানটা কী ছিল? জামাত কিন্তু এককভাবে কখনো বিএনপির বিপক্ষে নির্বাচন করেনি বা আওয়ামী লীগের বিপক্ষে করেনি। সে সবসময় হয় বিএনপি না হয় জামাত, এই মেইন আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এর অধীনে করছে। এই প্রথমবার এসে মানে তারা একটু এর মধ্যে পড়ে গেছে, কারণ ওইভাবে ওই অবস্থানে তো নেই তারা একটা ক্যাডার ভিত্তিক দল। যেমন বিএনপি একটা মাস অর্গানাইজেশন, আওয়ামী লীগ একটা মাস অর্গানাইজেশন, এমনকি জাতীয় পার্টিও কিন্তু মাস অর্গানাইজেশন। বরং মানে কথার কথা, সেটা মানে উচিত কি উচিত না অন্য আলোচনা। যদি জাতীয় পার্টিকে পূর্ণভাবে নির্বাচন করার সুযোগ গভর্নমেন্ট দিত, জামাত কিন্তু তারও পিছনে চলে যেত। এবং এখনও কিন্তু সেই সংখ্যাটা আছে। ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্ররা মিলে একটা জোট করতেছে। এই জোটটা যদি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু জামাত চলে যাবে তৃতীয় অবস্থানে। এর কারণটা এই কারণেই, নির্বাচনের যেই আমেজটা, সেই আমেজটা বিএনপি তো এখন একা একা তো আর আমেজটা তৈরি করা যায় না, ওইরকম মানের আর একটা দরকার। সেই মানটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ওই কারণে বিএনপি। শেষ যে জরিপটা আমরা দেখলাম, সেখানে তো জামাতকে বলা হচ্ছে যে তারা 30% মতন ভোট পাবে। এই জরিপটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। এটা একেবারেই মানে কি বলে, আপনি দেখেন এত ব্যবধান হয়, মানে কিছুদিন আগে হলো 70%, আর এ হলো মুখোমুখি হয়ে গেল। এতে বোঝা যাচ্ছে যে মানে হয় আগেরটা সত্য না,
নাই পরেরটা সত্য না, হয় তাহলে মানে পরেরটা সত্য, আগেরটা সত্য না। এটা অস্বাভাবিক। আমার মনে হয় যে এই জরিপগুলি নিয়ে আমরা না কথা বলাই ভালো, কারণ ভোটের প্যাটার্নটা গত 15 বছরের পর হঠাৎ করে এত বেশি পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু নিজেরাও যখন এই চিন্তা করি তখন কিন্তু ধরতে পারি না আসলে কি হতে যাচ্ছে। কারণ আগে আমরা একদিকে হাসিনা, মানে 8 পর্যন্ত যদি ধরি, একদিকে হাসিনা আরেকদিকে খালেদা, এই একটা মেরুকরণ ছিল। সেই মেরুকরণে তো জামাত সামনে ছিল না, সামনে ছিল বিএনপি আর এদিকে আওয়ামী লীগ। এখন তো পুরো পাল্টে গেছে। যারা অনেক সময় 5টা বিশ্ববিদ্যালয় পরপর ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে সাফল্য সেটাকে সামনে আনেন এবং সেটাকেই পরিবর্তনের সূচক হিসেবে দেখাতে চান। আচ্ছা, এটা যদি হয়, মানে এইটা কিন্তু সামগ্রিক চিত্র না, এটা মানে পুরো জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে না এই ঘটনাটা। যেমন মানে রিপ্রেজেন্ট করে না, আমরা অভ্যুত্থানের ঘটনাটা আমরা যদি বিশ্লেষণ করি, যদি তরুণরা, আমরা বলি তো তরুণরাই মানে নেতৃত্ব দিয়ে বিদ্রোহ করে মানে অভ্যুত্থানটা সংগঠিত করছে, তাহলে সেই তরুণরা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো আসনই পাইল না কেন? একেবারে অনেক জায়গায় প্যানেলও দিতে পারলো না কেন? তাহলে বোঝা যাচ্ছে যে ওই অভ্যুত্থানের পেছনে যেমন মূল, হয়তো আমি ফোকাসড ছিলাম, পেছনে সব ছিল জামাত, বিএনপির বা জনতার আন্দোলনকারী শক্তি, শুধু আমি সামনে ছিলাম, ওইটুকুই, পেছনে কিছু না। যেমন ধরুন মুজিবনগর সরকার আমরা তো জানি, কিন্তু সবাই তো জানে ওই আন্দোলনের, স্বাধীনতা মুক্তিযুদ্ধের আন্দোলনের মূল নেতাকে, যে পাকিস্তানে কারাগারে বন্দী। এখন পাকিস্তানে কারাগারে বন্দী ছিল বলে কি পুরো স্বাধীনতা মুক্তিযুদ্ধের মানে কৃতিত্ব 1 নম্বর মানুষ কি তাজউদ্দিন সাহেব? সেটা কি হয়? সেটা হয় না। তো বাংলাদেশেও তাই, এখানে বিএনপি এবং জামাতকে মাইনাস করে এই অভ্যুত্থানটা কোনোভাবেই সম্ভব হতো না। তো সুতরাং ওইটা মুখ্য বিষয় না, একটা মুখ্য বিষয় মানতাম যদি ওই মুখের প্রতিফলনগুলি আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতাম। জি, অনেকটাই আপনার কাছে আসতে চাই, নির্বাচনের ডামাডোলের মধ্যে এনপি এর আবির্ভাব ঘটলো, এই সময়ে এই আত্মপ্রকাশ আসলে পুরো রাজনৈতিক পরিমণ্ডলে কি প্রভাব ফেলবে? প্রথমেই সবাইকে ধন্যবাদ, বা সহ আলোচক যারা আছেন প্রথমে আপনাকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমত এটা আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা মনে করতেছি আসলে জুলাই অভ্যুত্থানের পর থেকে জনগণের প্রতি যে কমিটমেন্টগুলো ছিল বা জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, সেটা আসলে আমরা ধারে কাছেও যেতে পারিনি। সবাই অনেক কঠিন কঠিন কথা বলবে, কিন্তু আসলে আমরা যদি লক্ষ্য করি যে 5ই আগস্টের পর থেকে এই যে সারা শহর জুড়ে মানুষ যে আসলে গ্রাফিটিগুলো করতেছিল, সাধারণ মানুষ, সেই গ্রাফিটিগুলোর যে আসলে মেসেজ ছিল যে আপনি এটা অর্থনৈতিক বৈষম্য দূর করে অনেক বেশি অর্থনৈতিক শক্তিশালী একটা রাষ্ট্রের দিকে আপনি হাইটা যাবেন, যেখানে অনেক বেশি মানবিক অধিকার এবং আমাদের মানবাধিকার থেকে শুরু করে আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে, এরকম একটা জার্নিতে যে দেশ যাবে। কিন্তু গত 1.5 বছরে আমরা ওইদিকে একটা পাও আসলে পারতে পারিনি। তো আসলে নির্বাচনী ডামাডোলটা কীরকম, আমি মানে খুব সিম্পলি যদি বলি যে এইটা আসলে জনগণকে এটা মোহগ্রস্ত করে রাখা। মানে আমি আপনি কিন্তু আসলে জানি না যে এই যে মাঠের মধ্যে এত গরম গরম কথাবার্তা বলতেছে একদল আরেকদলের দিকে, এটা যে রাতের বেলা কোনো সমঝোতা হওয়ার জন্য প্রেশার তৈরি করা কিনা, যে আজকে রাতে হয়তো বা কোনো সমঝোতা তৈরি হবে কোনো জায়গায়, বা একটু প্রেশার দিতে হবে, তাহলে আজকে হইলো দিনের বেলা মাঠটা অনেক গরম রাখতে হবে। তো বিষয় হচ্ছে কি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো জনতার রাজনীতি করে না, জনতাকে তারা মানে খুব একটা এত ইম্পর্টেন্স দেয় না। রাজনীতিটা তারা মনে করে যে তারা যেটা ঠিক করে দিবে, তারা যেভাবে একটা ঝগড়াঝাটি ঝামেলা চলতেছে জনগণও ওইটার মধ্যে থাকবে। আজকে আপনি দেখেন এলপিজি গ্যাসের দাম কত, এলপিজি গ্যাস খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো পলিটিক্যাল পার্টি মুখে কথা বলতেছে না। আজকে যেটা 24 লিটারের দাম মনে হয় কিছু এটা ছিল, যেটা 1600 টাকা বাইরে গেছে ওভারনাইট। আপনি দেখেন কোনো পলিটিক্যাল পার্টি এটা নিয়ে কোনো কথা বলতেছে না। 2 দিন পরে ইলেকশন, একদম বেসিক জনগণ এজেন্ডা, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির এটা নিয়ে কোনো আলোচনা নাই। তার মানে জনগণের সাথে রিলেটেড যে এজেন্ডাগুলো, এগুলো আমাদের পলিটিক্যাল পার্টির এজেন্ডা না। ফলে নির্বাচনের ডামাডোল থাকবে, আমরাও ধীরে ধীরে নিজেদেরকে গড়ে তুলতে চাবো সামনের নির্বাচনের জন্য। কিন্তু আমরা মনে করি যে জনগণেরকে মুখ্য রেখা, জনগণের কাছে আসলে আমরা কীরকম পলিটিক্স চাই বা কী কারণে আমরা এনপিএ আসলে তৈরি করলাম, কারণ আমরা মনে করি জনগণ সব কিছুর মুখ্য। সো জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন বা আমরা বলেন, আমাদের আসলে জনগণের কাছে যেতে হবে অফার নিয়ে, যে আমরা এই ম্যানেজমেন্ট করতে পারবো, তো তুমি আমার ম্যানেজমেন্টকে সাপোর্ট করো কিনা, জনগণ উইল ডিসাইড। কিন্তু বাংলাদেশে অন্য পার্টিগুলো কীভাবে হয় যে ও খারাপ তাই তুমি আমাকে ভোট দাও, কিন্তু কেউ কিন্তু নিজে অফার করে না যে আমি এই সিস্টেম অফার করতেছি, তুমি জনগণ, তুমি নাগরিক, আমার সিস্টেম সিলেক্ট করবা কিনা। মানে ওই যে জনগণকে এম্পাওয়ার করার জায়গাটা, এটা আসলে বাংলাদেশের পলিটিক্সে নাই। আমরা হয়তো বা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটা হয়েছে, জনগণ যেহেতু নামছে, জনগণ নিজের মতো করে নামছে,
মানে আপনি আপনার জায়গা থেকে নামছেন, আমি আমার জায়গা থেকে নামছি, আমাদের কারো অর্ডারের জন্য অপেক্ষা করতে হয় নাই। বা আসলে নাহিদ ইসলাম যদি এক দফা না দিতেন তাও আসলে শেখ হাসিনার পতন হইতো, কারণ জনগণ এক দফা দিয়ে দিচ্ছে। আর জনগণ যখন এক দফা দিয়ে দেয় তখন আসলে ওটা রেকগনাইজ করার বিষয়, বাট আপনি আসলে এটা লিড করার কোনো বিষয় না। তো জনগণ তো মনে করছিল যে এই যে জনগণের স্বতঃস্ফূর্ত শক্তি, সেই শক্তিটার একটা জায়গা, একটা জন আকাঙ্ক্ষার জায়গা বাংলাদেশের রাজনীতিতে তৈরি হবে, কিন্তু সেটা গত 1.5 বছরে হয়নি। কিন্তু আমরা মনে করি যে আমরা তো জুলাইকে ওন করি। আমি আমার পাশে, আমার মনে আছে যে একটা হঠাৎ করে আমি দেখলাম গলির মুখে একজন গুলি করতেছে, আমি কোনোভাবে সরে গেলাম, একটা গলির আরেকটা গলির ভিতরে ঢুকে গেলাম, ঠিক আমার সামনে থাকে 3 জন, 2 জনের মাথার ভিতর দিয়ে গুলিটা গিয়ে 2 জন আমার সামনে পড়ে গেল। আমি তো এই সিন দেখছি, তো আমি তো জুলাইরে ওন করি। তো হয়তো বা আরও যাদের ওন করার কথা ছিল, যারা এই নতুন মানে যে জন আকাঙ্ক্ষা থেকে তৈরি হওয়ার কথা ছিল, তারা তাদের একটা রাজনীতি বাইছে নিচ্ছে, যে তারা ওই পুরাতন যে রাজনীতিটা, জনগণকে বোকা বানাও, ভুলভাল কথাবার্তা বলো, নিজেদের মধ্যে সংঘাত দেখাও, আর হলো নিজেদের মধ্যে একটা স্টাবলিশমেন্টের এনশিওর করে নাও। সো আমরা এই জায়গা থেকে ডিফারেন্ট থাকার চেষ্টা করব, আমরা আমাদের এই কমিটমেন্টটা রাখার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আমরা মনে করি নির্বাচনের সময় আসাটাই আমাদের জন্য ভালো হয়েছে। আমরা আসলে অনেক কিছু জনগণও হয়তো বা চোখে দেখাতে পারবো। হ্যাঁ, কিন্তু যেমনটা তিনি বলছেন যে গ্যাস নিয়ে যে কষ্টের মধ্যে মানুষ আছে, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেইভাবে কথা শোনা যাচ্ছে না। সব মিলিয়ে আসলে জীবন ঘনিষ্ঠ রাজনীতি থেকে কি আমরা এখন অনেক দূরে? অনেক দূরে মানে কি, আপনার 5 তারিখের পরে দেখেন, মানে জনগণের জন্য ইমিডিয়েট আপনার তাদের সমস্যা সমাধানের জন্য কোনো রকম কোনো রাজনৈতিক উদ্যোগ দেখছেন? আমি তো দেখিনি। দেখলে আপনি প্রথম কি দেখতেন? এটা কৃষি প্রধান বাংলাদেশ, তাই না? এটা কৃষি সংস্কার কমিশনই নেই, অথচ আপনি একটা সংস্কার নামক আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে এবার হা না ভোট কি না কি করে আপনি দেশকে আপনি সিঙ্গাপুর বানাই ফেলবেন। অ্যাবসার্ড, এটা হয় না, এইভাবে হয় না। মানুষকে আপনি এঙ্গেজ করেন। এটা কৃষি সংস্কার কমিশন নাই, অথচ আপনি এত এত সংস্কার গিলি করে আপনি কার ভাগ্য উন্নয়ন করবেন? ফলে এখানে জনগণ কেউ মিন করে না, জনগণের এজেন্সিপ নাই হয়ে যাচ্ছে। আমরা যেটা বলতেছি, আপনি হ্যাঁ গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আপনি হা না আর পক্ষে প্রচারণা চালাচ্ছেন কেন? আপনি পাবলিককে ডিসাইড করতে চান সে হা দিবে না না দিবে। আপনি বরং বোঝান যে এই গণভোটে আপনি আপনার রায় ব্যক্ত করুন। কি ব্যক্ত করবে এটা পাবলিকের ব্যাপার। আপনি যদি হা নির্ধারণ করে দেন, হা ভালোর জন্যই ধরেন আপনি নির্ধারণ করে দিচ্ছেন, এই ভালোটা আপনি নির্ধারণ করে দিলে সেটা ডেমোক্রেসির বিউটি থাকে না, ডেমোক্রেসির এথিক্সটা থাকে না, পিপলস এজেন্সি থাকে না। এখন আমি যদি বলি যে হ্যাঁ ভোট না ভোটের বিরুদ্ধে কোনো সরকার প্রচারণা চালাইতে যাবে না, আমার কি বলা হবে? জুলাই গণঅভ্যুত্থান বিরোধী। কে বলবে? 15 বছর যার কোনো খবর ছিল না, সে আইসা বলে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী। আমরা দেখেন বারবার বলছি জুলাই গণঅভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু আমরা কি চাই না সেটা আমরা জানি, কি চাই সেটা আমরা জানি না, কারণ এটা পপুলার আপরাইজিং ছিল। আমরা চাই না কি? আমরা চাই না কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি। এখন যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তারাই বলতেছে আমরা গণঅভ্যুত্থানের হকদার। দেখেন গণঅভ্যুত্থান নিয়ে আলাপটা আরেকটু বলি। এই যে ধরেন আমরা বললাম জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত যারা তাদের আছে শুধু দায়িত্ব। কিন্তু তারপরে কি হলো? আমরা দেখলাম যে জুলাইয়ের একদল ক্রেডিট দাবিকারী দাঁড়ায় গেল এবং একদল জুলাইয়ের ঠিকাদার, আরেক জুলাইয়ের গাদ্দার, বাকি সব এভাবে ভাগ হয়ে গেল। তো আমরা প্রথমে নাহিদ ইসলামের উপর ভরসা রাখলাম, যে আশা করলাম যে ঠিক আছে নতুন নেতৃত্ব আসছে, ক্ষমতা ছেড়ে দল গঠন করেছে, কিছু একটা করবে। তো উনি বললো ইতিহাসের দায় যাদের আছে তাদের সাথে জোট করবো না, হ্যাঁ তাদের সাথে জুড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, তারপরে চলে গেল। তো যাই হোক, তারপরে হলো আপনার ধরেন আমরা ডক্টর ইউনূস বিশাল এক ধরনের বাস্তবতার কথা বলেছেন, যেখানে বলছেন যে নিরাপত্তার বিষয়টাও সামনে এসেছে। নিরাপত্তা বিএনপি এই পর্যন্ত কতজন লোককে মারা হয়েছে, গুলি করে, হত্যা করে, কোপাইয়া ইয়া করে। জামাতেরও তো মারা হয়েছে। নিরাপত্তার ঝুঁকি তো সবাই, সারা বাংলাদেশে। নিরাপত্তার দায়িত্ব তো সরকারের দেওয়া, হ্যাঁ। এর জন্য তো আপনি আপনার রাজনীতি বিসর্জন দিবেন না, তাই না? নিরাপত্তার ঘাটতি তো আছেই, এখন তো এটা সত্য, কিন্তু সেই নিরাপত্তার ঘাটতি এক জিনিস, আর আপনার রাজনৈতিক মূল্য দেওয়া দুটো আলাদা জিনিস। এটা একটা আরেকটাকে দিয়ে ওভারল্যাপ করার সুযোগ নেই। এগুলো ফ্যাক্টস না, এগুলো ন্যারেটিভ, হ্যাঁ। তো ফলে তারপরে কি আমরা বিশাল নোবেল আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার, তার উপর আশা রাখলাম, সে আসার ফল আমরা দেখতেছি। তো সব মিলে আসলে এই যে জুলাইয়ের আহত নিহত পরিবার এখনও ধরেন বিভিন্ন সমাবেশে ঘুরতেছে, কান্নাকাটি করতেছে, তাই না? তো ফলে এখন এখানে রাজনৈতিকভাবে এটা যে আপনার জুলাইকে যে অ্যাডাপ্ট করা, সেটা কেউ করলো না, সবাই প্রতারণা করলো। আমি অনেকদের স্বাগত জানাই। আমি বাংলাদেশ বারবার রিডিং মার্কস ইন ঢাকার এটার কথা বলতে, আমাদের বাংলাদেশপন্থী একটা বামপন্থী ধারা রাজনীতি দরকার, সেটা তারা শুরু করছে। এই উপলক্ষে শুভেচ্ছাও জানাই। তো ফলে যেটা বলতে চাচ্ছিলাম যে এখন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে ধরেন তারেক রহমান ওকে সফল, দলটা ভাঙে নাই, হ্যাঁ। ইনসাফ পার্টি টাটি নানা পার্টিগুলো দল ভাঙার চেষ্টা করা হয়েছে, সেগুলো শেখানো গেছে। তারপরে উনি ধরেন খালেদা জিয়া মারা গেল, তারপরে উনি চেয়ারম্যান হলেন। বিএনপি চেয়ারম্যানের একটা লিগেসি আছে, সেই চেয়ারম্যান লিগেসিটা কি, বিএনপির যিনি চেয়ারপারসন হন তিনি আর বিএনপির নেতা থাকে না, জাতীয় নেতা হয়ে ওঠেন। খালেদা জিয়া এবং এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেরকম ছিলেন।
তো সেক্ষেত্রে ওনাকে ন্যাশনকে লিড দেওয়ার একটা জায়গায় যাইতে হবে, এটা ওনার একটা বাস্তবতা আকারে হাজির হয়েছে। কিন্তু জুলাই মিসিং, তাহলে জুলাইয়ের লিডটা কে নিবে, জুলাইয়ের দায়িত্বটা কে নিবে? আপনি দায় মুক্তি দিচ্ছেন, আপনি ক্রেডিট খাইলেন, দায় মুক্তি দিলেন, দায়িত্বটা থেকে ও নিচ্ছেন না। আমি এখানে বলবো যে এই জুলাইয়ের দায়িত্বটা, জুলাইয়ের আলোকে বাংলাদেশ গঠনের যে দায়িত্বটা, এটাও তারেক রহমানকে নিতে হবে। কারণ আমরা তো আশা করছিলাম এই দায়িত্ব নেওয়ার তার কথা না, এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাকে তো জুলাই বিরোধী বানানো হচ্ছিল বিএনপিকে। হ্যাঁ, ফলে কাল পরশু আমি কতগুলো সমাবেশনের বক্তব্য দেখলাম। আমি মনে করি যে এবং বাংলাদেশে জাতীয় স্বার্থের রাজনীতি, বিকাশের রাজনীতিটা হ্যাঁ জুলাইয়ের আলোকে করাটা জরুরি। ধন্যবাদ। অনেকটাই আপনার কাছে ফিরে আসতে চাই, এই যে বাস্তবতার কথা বলে এনসিপি জামাতের সাথে জোটে গেল, সেই বাস্তবতাটা আপনার নিরিখে, আজকে তো আপনি বেশ কিছুদিনই এনসিপি থেকে সরে আছেন, আপনার নিরিখে কি মনে হয়? প্রথমত বিষয় হলো এনসিপি কিছু কমিটমেন্টের উপর দাঁড়িয়েছিল। এনসিপি পার্টিটা কিভাবে দাঁড়াবে, তার ইকোনমিক্যাল থিসিস, তার রাষ্ট্রকল্প কীরকম হবে, এগুলো একটা সময়ের বিষয় ছিল, এটা আমরা জানতাম যে এটা তো সহজ না, আমরা এত সহজে একটা জায়গায় মোল্ড হয়ে যেতে পারবো না, আমাদের সময় লাগবে। কিন্তু আমাদের কিছু বেসিক মানে কমিটমেন্ট ছিল যে আমরা আসলে সেই পুরাতনদের পার্ট হব না। আমরা হয়তো বা দরকার পড়লে ইলেকশনে সিট পাবো না, আমরা দরকার পড়লে কোনোভাবে ইলেকশনে স্ট্যান্ড করতে পারবো না, হয়তো বা আমরা একবারে ঝড়ের মতো উড়ে যাব, কিন্তু আমরা আমাদের বয়ানে ঠিক থাকবো, যেন মানুষ কমসে কম বলতে পারে যে আমরা আমাদের ফ্যাক্টসগুলোতে ঠিক আছে। এবং দেখেন এই পজিশনটা যখন এনসিপির ছিল, সেই সময় আমরা জুলাই পদযাত্রা করে আসছি। জুলাই পদযাত্রার সময় আমি দেখছি যে সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ ভালোবাসা, মানে সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা জেলায় কি পরিমাণ মানুষজন শুধু আগ্রহে দেখে বসে রয়েছে যে কখন আসবে আমি তো দেখবো। এই যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে অ্যাপ্রিসিয়েশন, এই অ্যাপ্রিসিয়েশনের উপর তো ভরসা রাখতে হইতো। ওই যে একটু আগে আপনি যেটা বললেন নিরাপত্তা প্রসঙ্গ বা অন্যান্য যে বিষয়, বা আমি আমার প্রথম আলাপেও যেটা করছি, আপনার তো জনগণের উপর ভরসা রাখতে হবে। আপনি জনগণের উপর ভরসা না রেখা আপনি যতবার ভাববেন যে আমি কিছু একটা করবো, জনগণ আমার পিছে আসবে, এটা তো একটা ভুল রাজনীতি। আপনার তো জনগণের উপর ভরসা রাখতে হবে। জনগণ যখন আপনাকে এই ভালোবাসাটা দেখাইলো, এই ভালোবাসাটার প্রতি তো আপনার ভরসা রাখার তখন তাদের কি করা উচিত ছিল? নিশ্চয়ই তারা যে বক্তব্যগুলো দিছে, সেই বক্তব্যগুলোর জন্যই তো জনগণ তার প্রতি ভালোবাসা দেখাইছে। বাংলাদেশের জনগণ এখানকার যে মনে করেন এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা জামাত হোক, আপনি যদি লক্ষ্য করেন এরা কেউ পার্টি নামে আলাদা, হয়তো বা কিছু আদর্শিক জায়গায় আলাদা, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু তারা সবাই মোটামুটি একই রকম পার্টি। তাদের ইকোনমিক্স একই রকম, তারা অর্থনীতি চালাবে একই রকম, তারা মৌলিক অধিকারের প্রশ্নে এগুলোকে ব্যবসা হইতে দিবে, তিনও পার্টি ব্যবসা করতে দিবে, তাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। মানে পলিটিক্সের কেউ কিন্তু আলাদা না। জনগণ কিন্তু ভরসা করছিল এনসিপিকে এই কারণেই যে তথাকথিত এই পার্টিগুলোর বাইরে হয়ে আসা তারা এমন একটা রাষ্ট্রকল্প আনবে যে রাষ্ট্রকল্পটা হয়তো বা আরও বেশি মানবিক হবে। ভাইয়ের এই কথার সাথে আমি একমত যে জুলাইয়ের আসলে কোনো সিঙ্গেল এজেন্ডা ছিল না। আপনি জুলাইয়ের একটা কথা দিয়ে কোনোদিন আটকাতে পারবেন না, কিন্তু জুলাইয়ের একটা ড্রিম ছিল, যেটারে আমি নিজে বলি আর কি, যেটা জুলাইয়ের ড্রিম ছিল যে আমি একটা আরেকটু মোর কমফোর্টেবল প্লেসে আমি বাঁচবো, মানে আমি একটু কম চিন্তা করতে হবে আমার। মানে আমি মনে করেন আমার মনে আছে শেখ হাসিনার সময় যে শেষ ঈদ ছিল, তো ঈদের দিন আমার বাসা একদম গোরান বাজারে, তো ঈদের 2 দিন আগে থেকে আমি শুনি সেমাই নাই, পুরো বাজারে কোনো সেমাই নাই। এবার ঠিক ঈদের আগের দিন সন্ধ্যাবেলা সেমাই আসলো, 60 টাকার সেমাই হয়ে গেল 500 টাকা, কোনো জায়গায় 350 টাকা, কোনো জায়গায় 450 টাকা। এবং এইরকম একটা সোসাইটিতে তো মানুষ বসবাস করতে পারে না। আপনার পরের দিন উৎসব, আপনি আপনার পরিবার নিয়ে উৎসব করবেন, সেই সময় পুরো সিন্ডিকেট নাইমে পড়তে হলে কত টাকা সে তুলে নিয়ে আসতে পারে। জি, জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছে ফিরে আসি। এই যে পুরনো রাজনীতির বয়ানের বাইরে আসার যে চেষ্টার কথা বলা হয়, তার একটা বড় অংশীদার তো বিএনপি, এবং এই পুরনো ধারার রাজনীতি করেই বিএনপি এর আগে ক্ষমতায় গিয়েছে, বিরোধী দলে থেকেছে, এবং একটা পর্যায়ে দীর্ঘ সময় আসলে নির্বাচন না হয়। বিএনপির এই মুহূর্তের অবস্থাটা কি সেটা বোঝা দুষ্কর। বিএনপি কি তার নিজের রাজনীতি কোনো অংশে পরিবর্তন করতে পেরেছে? মানে অবশ্যই একটা তো এখন সেটা মানে নীতিগত অবস্থান থেকে কিনা এটা বোঝার জন্য আরেকটু সময় লাগবে। যেমন আমরা দীর্ঘদিন জানি যে জামাতকে নিয়ে বিএনপির একটা জোট ছিল, সমঝোতা ছিল, যখন কি এমনকি 18 সালে ঐক্যফ্রন্টের মধ্যে অবস্থান ছিল, তারপরে আর আনুষ্ঠানিকভাবে ছিল না। কিন্তু না থাকলেও এক ধরনের শেখ হাসিনা বিরোধী অবস্থানের কারণে তাদের মধ্যে একটা ঐক্যের একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে এখন যেটা দেখা যাচ্ছে যে পুরোপুরি একটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক একটা শক্তি হিসাবে মার্চ করতেছে। এখন এটা কি পরিস্থিতিগত কারণে কিনা আমি ঠিক এখনও পরিষ্কার না। বিএনপির আগের রাজনীতির সাথে এখনকার রাজনীতির একটা পার্থক্য দেখা যাচ্ছে। তারেক রহমান তার বক্তব্য,
তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে যারা যারা দেখা করছে, কথা বলছে, বোঝাই যাচ্ছে যে এখন গণতান্ত্রিক শক্তির মূল ভরসার জায়গা, শুধু গণতান্ত্রিক না, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির ভরসার জায়গাটা হচ্ছে বিএনপি। তো সেই কারণে বিএনপির মানে আগের অবস্থান সাথে এখনকার অবস্থানের একটা পার্থক্য ঘটে গেছে। কিন্তু আবার তর্কের খাতিরে আমি যদি বলি, মানে যদি বিষয়টা আবার মানে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটে বাংলাদেশের রাজনীতিতে, আজ হোক কাল হোক যখনই হোক না কেন, তখন কি আবার মেরুকরণটা আবার সেই বিএনপি জামাত হবে কি না আমি জানি না। এখন মানুষ তো কথাই বলে যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। তো সেইটা প্রমাণ করা, নীতিগত অবস্থান নেওয়া, সেই জায়গাটা তো সারা বছর ধরে চলতে থাকে একরকম, যখনই নির্বাচন আসে তখনই সব এলোমেলো হয়ে যায়। তখন দেখা যায় চরম একটা ধর্মীয় সাম্প্রদায়িক শক্তিকেও টানাটানি করার চেষ্টা করা হয়। তো এই কারণে বিএনপির আগের সাথে এখন মেলানো যাচ্ছে না। কিন্তু মেলানো যে যাচ্ছে না, এই এখনকার যে অবস্থানটা, আমি একজন ক্ষুদ্র একটা গণতন্ত্রমনা মানুষ হিসেবে আমি খুব কমফোর্ট জোনে আছি, ভালো লাগছে। বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারে অগ্নিসংযোগের পর এই প্রয়োজনটা আরও অনুভব হয়েছে যে বিএনপি নেতৃত্বে একটা অবশ্যই জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির একটা বড় একটা আশ্রয়, যেহেতু আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগ তো নিজে থেকেই নাই, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য অন্য কাউকে লাগে নাই, সে নিজে নিজে একটা ফ্যাসিস্ট চরিত্র দিয়ে একদম পুরো গণতান্ত্রিক মাঠ থেকে ময়দান থেকে চলে গেছে। তো ফলে এখন আর আওয়ামী লীগের কথা তো বলে লাভ নেই। কিন্তু অন্যান্য যারা মাঠে ক্রিয়াশীল, হাসিনা বিরোধী আন্দোলনে যারা শক্তি ছিল, গণতন্ত্র মঞ্চের যেই দলগুলো, তারপরে অনেক বাম রাজনৈতিক দলগুলো, যারা ছোট ছোট শক্তিগুলো, সব শক্তিগুলো, এমনকি যারা বিএনপিকে পছন্দ করে না কিন্তু আবার গণতান্ত্রিক রাজনীতিতে মানে বিশ্বাস করে, তারাও এখন দেখছে যে একটা মেরুকরণ ঘটতেছে বা ভরসা করতেছে। যখন মানে বিএনপি আর জামাত এইরকম দুটা শক্তি হচ্ছে, তখন তার কাছে আর অপশন বিএনপি ছাড়া কেউ নাই। হয়তো বিএনপির থেকেও যদি কোনো ভালো অপশনটা মাঠে থাকতো তাহলে হয়তো সেটা বেছে নিত। এখন বিএনপির সামনে যেটা মানে লক্ষ্য বা অবস্থানটা, মানে জানা বোঝা এবং তারা নীতিগতভাবে সেটা অ্যাডপ্ট করবে কিনা, যে ভবিষ্যতে তারা কোন পথে চলবে। আগে যেই জামাতকে জড়াই নিয়ে তারা যেভাবে চলছিল ওই রাজনীতিটা থাকবে, নাকি এখনকার যে তাদের যে রাজনীতি, মানে মুক্তিযুদ্ধকে বলতেছে তারা বেস লাইন, এইটা কিন্তু অনেকে তো আর সেটা বলতেছে না, পারলে এটাকে মানে ডিলিট করে দিয়ে তারা 24-এ চলে যাচ্ছে, এটা কৌশল এটা। কিন্তু তারেক রহমান যেটা বলতেছে যে 71 এবং 24 দুটো একই সাথে জড়িত এবং বেজ লাইন হচ্ছে 71। বেজ লাইন 71 হইলে এর সাথে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতিশীল অনেক কিছু শক্তির সমাবেশ ঘটে। সামনের রাজনীতিটা বোঝার দরকার যে কোন পতাকাটা নিয়ে তারেক রহমান সামনে এগোবে বিএনপিকে নিয়ে। ধন্যবাদ। ফিরে আসবো অনিক রায় আপনার কাছে। নির্বাচনে একটা বড় হিসেব হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ভোটগুলো আসলে কোথায় যাবে। আগের হিসেব যদিও 15-17 বছর আগের হিসেব, তখনও তাদের 30-33% মতো ভোট ছিল এবং বিএনপি জামাত পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা দুই দলই জামাতকে আশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে দলে টানার জন্য, ভোটটা তাদের বাক্সে নিয়ে আসার জন্য নানান ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছেন। সব মিলিয়ে এই কাজগুলো আসলে দিনের শেষে কি ফলাফল বয়ে আনবে? এখন এইটা তো আসলে মনে করেন যে রাজনৈতিক ময়দানে একদম মানে 5ই আগস্টের পর থেকেই এই আলোচনাটা কিন্তু নানানভাবেই শুরু হয়ে গেছিল যে আসলে আওয়ামী লীগের তো একটা ভোটার পুল আছে, এটা খুবই সিম্পল। ফিরোজ ভাই যেটা বলছেন যে বাংলাদেশে তো আসলে মূলত ভোটের রাজনীতি, মাস পলিটিক্সের রাজনীতিতে আসলে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বা ধানের শীষ ভার্সেস নৌকাটাই বাংলাদেশের সবচেয়ে বেসিক আউটলাইনটা ছিল মোটামুটি একটা লম্বা সময়। তো সেই জায়গা থেকে আপনারা মনে করেন যে আওয়ামী লীগের ভোটটা কে পাবে বা নৌকারে যারা ভোট দিত তারা আসলে কোন দিকে ভোট দিবে, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো অনেক আগে থেকে। ফলে সেই জায়গা থেকে আপনি যদি লক্ষ্য করেন যে আওয়ামী লীগের ভোটের জন্য আসলে আমরা যদি বিভিন্ন অঞ্চলে দেখি যে আসলে যেই ঘটনাগুলো ঘটানো হয়েছে, যেমন বিভিন্ন অঞ্চলে আমি নিজে জানি যে আওয়ামী লীগের নেতা আছে বা হয়তো বা একটু বৃদ্ধ লোক, হয়তো বা অনেকদিন আগে আওয়ামী লীগ থেকে বিদায় নিয়ে নিয়েছেন, তিনি আসলে রাজনীতিতে নাই 8-9 বছর ধরে, এই টাইপ একজন লোক। সেই লোকটাকেও জেলে নেওয়া হয়েছে। এবং জেলে নেওয়া হয়েছে কেন? জেলে নেওয়ার পরে
হয় সেটা বিএনপি হোক, হয় সেটা জামাত হোক, তার ফ্যামিলিতে গেছে এবং গিয়ে বলছে যে তোমার যদি যে কর্তৃত্ব আছে এই অঞ্চলে বা তোমার যে লোকজন আছে তারা যদি আমার হয়ে কাজ করে তাহলে আমি তোমাকে হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসবো, এবং তারা করাইছে। তাহলে এক প্রকার জিম্মি করছে। এখন আমি যদি মনে করি যে সে যদি আওয়ামী লীগও করে থাকে, তার নামে যদি কোনো আসলে ফৌজদারি অপরাধ না থাকে, আপনি তাকে গ্রেপ্তার করতেছেন। আসলে আওয়ামী লীগের গ্রেপ্তার হইল কারা? আমরা যে গত 1.5 বছর ধরে আসলে আওয়ামী লীগ বলে যাদেরকে গ্রেপ্তার করলাম, আমরা কাদেরকে গ্রেপ্তার করলাম? মানে আওয়ামী লীগের এই পুরো সিন্ডিকেটটা যারা চালাইতো তারা কিন্তু সবাই মোটামুটি বহাল তবিয়তেই আছে, 2-3 জন বাদে। তা আপনি তো আসলে আওয়ামী লীগ বলে যে সিন্ডিকেটটা তাকে গ্রেপ্তার করেন নাই। ফলে এখানে যে গ্রেপ্তারটা হয়েছে ডেভিল হান্ট, এই বইলা সেই বইলা, এটা আসলে এই ভোটগুলারই মেকানিজমের খেলা ছিল। কে কাকে ভয় দেখাইতে পারবে, কে কাকে কন্ট্রোলে আনতে পারবে। ফলে এই যে পলিটিক্স বাংলাদেশের, এই যে একটা গদবাঁধা পলিটিক্স, যে জনগণকে, আমি যে বারবার যেটা বলি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর কাছে তারা মনেই করে জনগণ বোকা, এবং তারা জনগণকে বোকা বানায় রাখতে চায়, এবং জনগণকে বোকা বানায় রাখার জন্য তারা নানান রকমের মোহ আনবে। যেমন মনে করেন যে আওয়ামী লীগের আমলে ছিল জামাত শিবির, মানে এক প্রকার তটস্থের মধ্যে আমরা থাকতাম যে কখন আমাদের জামাত শিবির বইলা ফেলায় তো আমরা তো রাস্তায় মাই খেয়ে যাবো। কারণ আমি মাঝে মধ্যে মজা করতাম যে আমার নাম তো, আমি তুই হিন্দু অনেক রায়, আমার মনে হয় এই কারণে জামাতটা বলতে পারে না আরাম করে, কিন্তু অন্য কেউ হইলে জামাতটা বইলা মারামারি শুরু হয়ে যেতেছে। তো এই যে একটা দেখেন, এটা কিন্তু আসলে আওয়ামী লীগের কিন্তু মূল লক্ষ্য এটা ছিল না। তার কিন্তু মূল লক্ষ্য ছিল যেখানে একটা ক্রনিক ক্যাপিটালিজম, এমন একটা সিন্ডিকেট বানানো যেটা এখানে টাকা তৈরি করবে, টাকা বিদেশ নিয়ে যাবে, টাকা তৈরি করবে, টাকা বিদেশ নিয়ে যাবে। একদম ঠিক সেম পলিসিতে আপনি যদি লক্ষ্য করেন, আমরা ওই রাজনীতি থেকে সরে আসতে পারিনি। আমরাও হয়তো ওইখানে বাঙালি জাতীয়তাবোধ বলছি, জামাত শিবির বিরোধী আলাপ করছি, মানে আওয়ামী লীগ করছে 17 বছর, আমরা আবার নতুন করে একটা ফ্লো তৈরি করছি। এটা একবার আধিপত্যবাদ, একবার জুলাই গাদ্দার, নানান কিছু বইলা আমি রাজনীতিকে আসলে ভোলাটাইল করছি, যেন মূল পয়েন্ট জুলাইয়ের মানুষের মূল চাহিদা সেগুলো পিছিয়ে চলে যায়, এবং সেই যে এস্টাবলিশমেন্ট, সেই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট জন্য বাইচা থাকে। ফলে বাংলাদেশের রাজনীতির আসলে কোনো প্রকার বেসিক চেঞ্জ গত 1.5 বছরে। ধন্যবাদ জনাব রনি। এই যে ট্যাগের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসে, এবং সেই ট্যাগিং এর রাজনীতি নির্বাচনে কি একটা বড় প্রভাব ফেলে? প্রভাব ফেললে মানে ধরেন সাধারণ মানুষ, ধরেন অনেকে ফেসবুককে মনে করে খবর, ফেসবুকে দিছে মানে সত্য, এরকম মনে করার লোক সংখ্যা তো আছে, কিন্তু এটা ডে বাই ডে চেঞ্জ হয়ে যাবে। যেমন ক্ষতিটা কি হয়েছে, ধরেন ফেসিবাদের আমলে মূলধারার মিডিয়া গুটি কয়েক বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদে যেহেতু জনবিশ্বাসযোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, ফলে তখন এটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ার ভূমিকা পালন করছে, মানে নির্ভরযোগ্য সোর্স হয়ে উঠছে। তো এখন এই নির্ভরযোগ্য সোর্সটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, কনসেন্ট ম্যানিপুলেটিংয়ের ক্ষেত্রে যারা ইডিওসেন্ট্রিক পলিটিক্স করে তারা এটাকে ব্যবহার করছে। দিবু ভাই একটা কথা বললো এখানে, দেখেন যে এই যে বিএনপি ভার্সেস জামাত মেরুকরণ এবং আওয়ামী লীগ ভার্সেস জামাত মেরুকরণ, এই জায়গা থেকে যে বাংলাদেশটাকে দেখা হচ্ছে, মানে এই জায়গায় যে আমরা আসতেছি, এটা ডেঞ্জারাস। কারণ হলো দেখেন, আগে আমাদের বুদ্ধিজীবীরা এই ক্ষতিটা বাংলাদেশের করছে বিএনপি, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বানায়া। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট ইডিওসেন্ট্রিক ট্রাইবাল পলিটিক্যাল পার্টি, বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। এটা বুঝতে হবে বিএনপি কি। বিএনপি হলো সব দলের একটা পার্টি, এখানে কি নাই, ডান বাম চোর বাটপার সাধু সব আছে এখানে। তো অদ্ভুত, এটা বিউটিফুল আমব্রেলা, হ্যাঁ, প্রচুর স্পেস। তো এখন একইভাবে জামাত একটা ক্যাডার ভিত্তিক, মতাদর্শ ভিত্তিক, মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করে। আওয়ামী লীগ করতে গিয়ে 71-এর অনুভূতির রাজনীতি অলওয়েজ ডেঞ্জারাস। এটা যে কোনো সময় এটা এটার সাথে ফ্যাসিবাদের সম্পর্ক হলে জাস্ট ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত, ক্ষমতা গেলে এটা ফ্যাসিজম কায়েম করবে, কারণ ওর বাইরে অন্য কোনো কিছু সত্য হইতে পারে এটা বিশ্বাস করে না। তো ফলে এই জন্য এই শিক্ষাটা, আওয়ামী লীগের এই শিক্ষাটা বিএনপির হারে হারে হয়েছে। তারা কোনো এরকম একটা সিঙ্গেল ট্রুথ, যে একক সত্য, হ্যাঁ, এরকম একটা ইডিওসেন্ট্রিক মতাদর্শবাদী দলকে আর বিরোধী শক্তি হিসাবে নেবে না, ওই ক্ষমতায় আসলেও নেবে না, অ্যালাউ করবে না, ওই মর্যাদা দিবে না। ফলে জামাত কোনোদিনও বিএনপির কাছ থেকে বিরোধী দল হওয়ার মর্যাদা পাবে না, কোনোভাবেই পাবে না। কারণ হলো রাজনৈতিক কাঠামোটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে যে গণ অভ্যুত্থানটা, সেই গণ অভ্যুত্থানের মূল জায়গাটাই ছিল রাষ্ট্র, মানে দল যার যার রাষ্ট্র সবার। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, নাগরিক অধিকার ভিত্তিক রাষ্ট্র। আমার দল সুসংগঠিত, আমি সবচেয়ে ভালো, আমার অধিকার সবার আগে, এটা দেখছি। এরকম সুসংগঠিত ছাত্রলীগও ছিল। এই মডেলের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে। আপনি গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করলে লাভ নাই, আমরা জানি পলিটিক্সটা কি। ফলে পলিটিক্সটা হলো এখানে একটা ডেমোক্রেটিক স্পেস, পলিটিক্স বিকশিত করতে হবে, এবং সেই পলিটিক্স বিকশিত করার ক্ষেত্রে বাংলাদেশের ভঙ্গুর হোক, শত ত্রুটিপূর্ণ হোক, হ্যাঁ, 1000 সমস্যা সমালোচনা সত্ত্বেও যেই প্রতিষ্ঠানটা একটা লিবারেল ডেমোক্রেটিক অর্গানাইজেশন হিসেবে ফাংশন করে, সেটা হলো বিএনপি।
এটাকে শক্তিশালী করা এবং রাজনৈতিক স্পেস তৈরি করা, অনেকদের মতো আরো নতুন নতুন যারা রাজনীতি করতে চায় তাদেরকে যার যার মতাদর্শিক পজিশনকে ধন্যবাদ। হ্যাঁ পরিষ্কার করে এখানে এই পয়েন্টটা বলে শেষ করে, এই জন্য 5 তারিখের পরপরই আমরা যেটা বলছিলাম যে রাষ্ট্র হবে ভ্যালু বেসড, মানে মূল্যবোধ ভিত্তিক, ইডিওলজি থাকবে সমাজে। কোনো ইডিওলজিক্যাল ফোর্স কি, ইভেন গণতন্ত্রের নামেও কোনো মতাদর্শবাদী দলকে আপনি যখন ক্ষমতায় আনবেন তখন সেটা ফ্যাসিবাদ কায়েম করবে, জনগণের অধিকার হরণ করার রাজনীতি কায়েম করবে। জি, জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছে আসি, আর যদি কিছু যোগ করার থাকে। এখন আসলে সামনে যে পরিস্থিতি সর্বশেষ দেখা যাচ্ছে তাতে কিন্তু একটু বেশ সংকটাপন্ন। আজকে আমার কাছে ভালো লাগেনি প্রধান উপদেষ্টার কাছে জামাতের চলে যাওয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন নির্বাচন কমিশনে, ছাত্র দলের সমাবেশ, এনসিপির ভোট তারা বর্জন করতেও পারে, সবগুলোই কিন্তু নির্বাচন কমিশন সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করা। প্রেশারটা আমি কতটুকু দেব আর কতটুকু তারা নিতে পারবে, এইটা বোঝাপড়াটা গত আগামী 2-3-4 দিনের মধ্যে যদি নিষ্পত্তি না হয়, যদি কেউ একটা সার্টেন একটা পজিশন নিয়ে বসে থাকে, তাহলে কিন্তু নির্বাচনটা সত্যি সত্যি একটা অনিশ্চিত হবে। এবং মানুষের মধ্যে যে এতদিন থেকে মানে গুঞ্জন চলছিল যে নির্বাচন হবে তো, এইটা কিন্তু আজকের কয়েকটা ঘটনার প্রবাহে আবার কিন্তু বাড়বে যদি আগামী 2-3 দিনের মধ্যে এটার নিরসন না হয়। নির্বাচনটা খুবই দরকার এবং রাজনৈতিক দলগুলো মেন যারা প্লেয়ার, তারাই যদি নানা রকম ইস্যু সামনে নিয়ে এসে যদি একটা রিজিড পজিশনে চলে যায়, যদি সমঝোতার জায়গাটা যদি সামনে না নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ঘোলা হয়ে যাবে। এমনিতেই আমি আগেই বলছি প্রথমেই যে আমেজটা কিন্তু দেখা যাচ্ছে না ওইভাবে, যেহেতু একটা বড় রাজনৈতিক শক্তি নেই। তার মধ্যে যেই শক্তিগুলি এখন আছে সেই শক্তিগুলি যদি মানে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু একটা সংকট মানে শুরু হবে, যেখান থেকে বের হয়ে আসাটা খুব কঠিন হবে। এখানে এই যে শেষ মুহূর্তে বিশেষ করে এনসিপির তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, এটা কি খুব গুরুত্বের সাথে তারা বলছেন বলে মনে হয়? একটা চাপ তৈরি করা আমার মনে হয় না, কারণ পয়েন্ট তো খুব এমন কোনো পয়েন্ট নেই, বরং বিএনপি এবং জামাতের পয়েন্টগুলো নিয়ে তারা করতে পারে। কারণ এখন তো এনসিপি কোথায়, এখন মানে এনসিপি তো বিচ্ছিন্ন না, এখন একটা জামাতের একটা অংশ হয়ে গেছে তারা। তো সুতরাং এনসিপির এমন কি একটা পয়েন্ট আছে যে তারা আলাদাভাবে সম্মেলন করে তাদের বলার কি আছে? মানে এতগুলো 27টা আসন, আজকে তো 30টাও আসনেও তারা ইলেকশন করছে না, 27টা আসন দিয়ে তারা কি ফাইট করবে? বরং আমি গুরুত্ব দেই বিএনপির পয়েন্টগুলো এবং জামাতের পয়েন্টগুলো, এইগুলি যদি মিনিমাইজ না করা যায় তাহলে সংকটটা হবে। মাঝখান দিক দিয়ে মনে এনসিপি মনে করতেছে আমরা কি গুরুত্বহীন হয়ে গেলাম, সেখানে হঠাৎ করে রাতের বেলাটা গোলমেলে একটা সংবাদ সম্মেলন দেখলাম, সাংবাদিকরা আবার বয়কট করতেছে, সেখানে বলতেছে তারা নির্বাচনে অংশ নাও নিতে পারে। তো এটার অর্থটা